বিসমিল্লাহিররহমানিররহিম। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আমি উপস্থিত হয়েছি মোসাম্মদ শারমিন সুলতানা, প্রভাষক, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের আলোচ্য বিষয় তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টির নাম বোর্ডে দেওয়া আছে বিচূর্ণী ভবন। এই বিচূর্ণী ভবন থেকে সাধারণত তোমাদের বোর্ড পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। তাহলে আজকের এই আলোচনাটা যদি তোমরা শোনো তাহলে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বিচূর্ণী ভবন জিনিসটা কি আমরা সবার আগে সেটা জানি। বিচূর্ণী ভবন, দেখো বিচূর্ণী ভবন কথাটার মাঝে চূর্ণ লেখা আছে। চূর্ণ মানে কোনো কিছু ভেঙে যাওয়া। তো বিচূর্ণী ভবন কথাটার মধ্যে যেহেতু ভেঙে যাওয়া আছে, এখন আমরা পেলাম ভেঙে যাওয়া। আর কি ভেঙে যাওয়া? ভূপৃষ্ঠের শিলারাশি। তাহলে বিচূর্ণী ভবন সংজ্ঞায় আমরা বলতে পারি যে শিলারাশি চূর্ণ বিচূর্ণ ও বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণী ভবন বলা হয়। বিচূর্ণী ভবনের ফলে ভূপৃষ্ঠে বা ভূত্বকে যে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয় সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, অপসারিত হয় না। এখন বিচূর্ণী ভবনের অপর একটা নাম আছে। আমরা বিচূর্ণী ভবনের সংজ্ঞা জানলাম। বিচূর্ণী ভবন এর আরেক নাম হচ্ছে আবহবিকার। আবহবিকার। আমরা বিচূর্ণী ভবনের সংজ্ঞা জানলাম যে ভূত্বকের শিলা রাশি চূর্ণ বিচূর্ণ ও বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণী ভবন বলা হয়। তাহলে বিচূর্ণী ভবন যে আবহবিকারও সে। তোমরা বিচূর্ণী ভবনের সংজ্ঞায় এই কথাটাও বলতে পারো, আবার আরেকটা কথাও বলতে পারো যে তোমরা সাধারণত জানো যে আমাদের এই যে ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠের যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক নিয়ামকগুলো আছে, যেমন বায়ুতাপ, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, এই সমস্ত উপাদানগুলোর দৈনন্দিন যে পরিবর্তনটা ঘটে সেটাকেই বলা হয় আবহাওয়া। আর এই আবহাওয়ার তারতম্যের কারণে ভূপৃষ্ঠের শিলারাশির যে চূর্ণ বিচূর্ণ বা বিশ্লিষ্ট হয় তাকেই কিন্তু আবহবিকার বলা হয়। তাহলে আবহবিকার, বিচূর্ণী ভবন একই কথা, দুইটা একই জিনিস, কিন্তু দুইটা সংজ্ঞায় তোমরা উপস্থাপন করতে পারো। সেটা একটা সংজ্ঞা হবে যে শিলারাশি চূর্ণ বিচূর্ণ বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণী ভবন বলে, আর একটা হবে যে আবহাওয়ার তারতম্যের কারণে শিলারাশি চূর্ণ বিচূর্ণ বিশ্লিষ্ট হলে তাকে আমরা আবহবিকার বা বিচূর্ণী ভবন বলি। তো এরপরে যে শিলারাশিটা চূর্ণ বিচূর্ণ বা বিশ্লিষ্ট বা ভেঙে যাচ্ছে সেই শিলারাশিটা সেইখানে কিন্তু থেকে যায় না। বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির মাধ্যমে সেই শিলাটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় বা বাহিত হয়। তাহলে হচ্ছে যে কি শক্তি দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হবে প্রশ্ন আসতে পারে। সেই শিলাটা, সেই শক্তিটা হচ্ছে, আমরা কিন্তু ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের আল্লাহ প্রদত্ত বলো, সেই আল্লাহ প্রদত্ত শক্তিগুলোকে আমরা বলি প্রাকৃতিক শক্তি, যেটা প্রকৃতি থেকে আসে। এই শক্তির মাধ্যমে কিন্তু আমরা অনেক জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যেতে দেখি বা বাহিত হতে দেখি। সেই শক্তিগুলোর মধ্যে রয়েছে হচ্ছে বায়ুপ্রবাহ, নদী স্রোত, হিমবাহ, এই সমস্ত শক্তি। তাহলে কোন একটা স্থানের শিলা দেখা যাচ্ছে চূর্ণ বিচূর্ণ হলো বিচূর্ণী ভবনের মাধ্যমে, চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানে থেকে গেল। সেই শিলাটা পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় বা বাহিত হয়। তখন এই প্রক্রিয়াটাকে আমরা
আমরা বলছি ক্ষয়ী ভবন। তাহলে শিক্ষার্থীবৃন্দরা একটা টপিকসের সাথে কিন্তু আরেকটা টপিকস রিলেটেড, বা একটা কাজের সাথে কিন্তু আরেকটা কাজ রিলেটেড, সেটা পরবর্তীতে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে পরবর্তীতে কি হলো? ক্ষয়ী ভবন, এটা হচ্ছে বিচূর্ণী ভবন। এখানকার ব্রোকেন লাইন দেওয়া শিলাটা এখানে বিচূর্ণী ভবন হলো। হবার পর এই বিচূর্ণীভূত বা চূর্ণ বিচূর্ণ হওয়া শিলাটা বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির মাধ্যমে অন্য স্থানে সরে গেল। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ক্ষয়ী ভবন। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে ক্ষয়ী ভবনের মাধ্যমে যে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো অপসারিত হলো, এই অপসারিত শিলাটা আবার অনেক সময় অন্য স্থানে জমা হয়ে সেই স্থানে নতুন ধরনের ভূমিরূপ গঠন করতে পারে। এরপরে আসি, পরের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে নগ্নী ভবন। তাহলে শিলা চূর্ণ বিচূর্ণ হলো, তারপরে সেই চূর্ণ বিচূর্ণ শিলা অন্য স্থানে অপসারিত হলো, সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা ক্ষয়ী ভবন। এখন চূর্ণ বিচূর্ণ হওয়া শিলারাশি যখন সেই স্থান থেকে অপসারিত হয়ে অন্য স্থানে জমা হবে, তখন নিচের যে অবিকৃত শিলাটা নগ্ন হবে, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে নগ্নী ভবন। তাহলে উপরের শিলাটা সরে গিয়ে নিচের যে শিলাটা আলগা হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি নগ্নী ভবন। এখন তুমি বলো যে বিচূর্ণী ভবন যদি না ঘটতো তাহলে কিন্তু ক্ষয়ী ভবন ঘটতো না। ক্ষয়ী ভবন যদি না ঘটতো তাহলে নগ্নী ভবন ঘটতো না। তাহলে বিষয়টা খুব সহজেই ক্লিয়ার হবে যে এই শিলাটা আমি বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির মাধ্যমে চূর্ণ বিচূর্ণ হলো। এবার চূর্ণ বিচূর্ণ হয়ে এই শিলাটা থেকে যখন এই জিনিসটা চূর্ণ বিচূর্ণ হয়ে থাকবে, তখন এটা কিন্তু এই জায়গায় আর থাকবে না। অনেক সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি দ্বারা এই শিলাটা সরে যাবে। ধরো এই ব্রোকেন লাইন দেওয়া শিলাগুলো সরে গেছে, সরে যাবার ফলে নিচের যে স্তরটা আলাদা হয়ে গেল বা অবিকৃত হয়ে গেল, এই কাজটাকে আমরা বলছি নগ্নী ভবন। নগ্ন মানে উন্মুক্ত হওয়া, নগ্ন মানে উন্মুক্ত হওয়া, নগ্ন মানে উন্মুক্ত হওয়া। তার মানে এইখানকার শিলাগুলো ক্ষয়ী ভবনের মাধ্যমে সরে গিয়ে একে উন্মুক্ত করে দিল, আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নগ্নী ভবন। তাহলে আমরা আজকের পাঠে শিখলাম হচ্ছে বিচূর্ণী ভবন, বিচূর্ণী ভবনের পরবর্তী স্টেজ হচ্ছে ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবনের পরবর্তী স্টেজ হচ্ছে নগ্নী ভবন। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বিচূর্ণী ভবন ছাড়া কি ক্ষয়ী ভবন সম্ভব, বা ক্ষয়ী ভবন ছাড়া কি নগ্নী ভবন সম্ভব, তোমার উত্তরটা অবশ্যই হতে হবে না। কেননা সবার প্রথমে কোন স্থানের শিলা বিচূর্ণী ভবন হতে হবে, তবে সেখানে ক্ষয়ী ভবন হবে, তার পরবর্তীতে নগ্নী ভবন হবে। তাহলে বলা হচ্ছে যে বিচূর্ণী ভবন এবং ক্ষয়ী ভবনের মিলিত প্রক্রিয়াই হচ্ছে নগ্নী ভবন। বিচূর্ণী ভবন এবং ক্ষয়ী ভবনের মিলিত কার্য বা মিলিত প্রক্রিয়াই হচ্ছে নগ্নী ভবন। আচ্ছা, এর পরবর্তীতে আসি বিচূর্ণী ভবনের কারণ। এই যে শিলারাশি চূর্ণ বিচূর্ণ বা বিশ্লিষ্ট যে হয়, এর তো কিছু অবশ্যই কারণ আছে, তাই না? সেই কারণ বিচূর্ণী ভবনের কারণ। বিচূর্ণী ভবনের প্রধান এবং প্রথম কারণ হচ্ছে আবহাওয়ার তারতম্য। আবহাওয়ার তারতম্য কেমন? এক স্থানে বৃষ্টিপাত একরকম, আরেক স্থানে বৃষ্টিপাত আরেক রকম, বা এই স্থানের তাপমাত্রা
একরকম, অন্য স্থানের তাপমাত্রা আর এক রকম, বা একই জায়গায় এক সময় এক এক রকম তাপমাত্রা, আর এক সময় আর এক রকম তাপমাত্রা। যেমন সকালে এক ধরনের জলবায়ু বিরাজ করে, দুপুরে আর এক ধরনের জলবায়ু বিরাজ করে বা আবহাওয়া বিরাজ করে, পরবর্তীতে আর এক ধরনের, রাত্রে আর এক ধরনের। এই সমস্ত যে আবহাওয়ার উপাদানগুলোর যে তারতম্য ঘটে, এই তারতম্যের কারণেই কিন্তু বিচূর্ণী ভবন ঘটে। তাহলে বলা হচ্ছে আবহাওয়ার তারতম্যই বিচূর্ণী ভবনের প্রধান কারণ। কি কারণ? আবহাওয়ার তারতম্য। তারতম্য মানে পরিবর্তন বা কম বেশি। আবহাওয়ার তারতম্যই হচ্ছে বিচূর্ণী ভবনের অন্যতম প্রধান কারণ। কারণ ভূপৃষ্ঠে সর্বত্র বা প্রতিনিয়ত আবহাওয়ার যে উপাদানগুলো রয়েছে, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী স্রোত, হিমবাহ, এই সমস্ত প্রতিনিয়তই পরিবর্তন হতে দেখা যায়, যার ফলে কিন্তু বিচূর্ণী ভবন সংঘটিত হয়ে থাকে। এছাড়াও আমরা ভূপৃষ্ঠে বা ভূগর্ভে বিভিন্ন ধরনের প্রবাহমান জলরাশি দেখি, যে প্রবাহমান জলরাশি ভূপৃষ্ঠে বা ভূগর্ভে প্রবেশ করার কারণেও কিন্তু বিচূর্ণী ভবন ঘটতে দেখা যায়। আরো তাহলে আমি আরেকটা লিখতে পারি যে প্রবাহ, একটা কারণ দেখলাম, প্রবাহমান জলরাশি ভূপৃষ্ঠে বা ভূগর্ভে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জলের প্রবেশ ঘটে। এই জলের প্রবেশ ঘটার কারণেও কিন্তু বিচূর্ণী ভবন ঘটতে দেখা যায়। আর একটা কারণ বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের জীবজন্তু বা জৈবিক উপাদান বলা হয় সেগুলোকে, উদ্ভিদ প্রাণী, এদের বিভিন্ন কৃতকর্মের মাধ্যমে কিন্তু বিচূর্ণী ভবন ঘটে থাকে। তাহলে উদ্ভিদ প্রাণীর নানামুখী কৃতকর্মের জন্য সক্রিয় অ্যাক্টিভিটি বলা হয় বা সক্রিয় কার্যক্রমের কারণেও কিন্তু বিচূর্ণী ভবন ঘটতে পারে। তাহলে এখানে আবহাওয়া তারতম্যের কারণেও ঘটতে পারে, প্রবাহমান জলরাশির কারণেও ঘটতে পারে, আবার উদ্ভিদ প্রাণী বিভিন্ন ধরনের জীবের কৃতকর্মের কারণেও কিন্তু বিচূর্ণী ভবন ঘটতে পারে। আর বিচূর্ণী ভবন ঘটার ক্ষেত্রে প্রধানত বিচূর্ণী ভবনের ধরন বা পরিমাণের জন্য চারটি বিষয় কিন্তু ভূমিকা গ্রহণ করে, যে কোথায় কোন ধরনের বিচূর্ণী ভবন কম বেশি ঘটতে পারে। যেমন শিলার যান্ত্রিক ও রাসায়নিক গঠনের উপরে নির্ভর করে বিচূর্ণী ভবন। শুধুমাত্র যে পরিবেশী বিচূর্ণী ভবনকে শিলারাশি চূর্ণ বিচূর্ণ করবে সেটা নয়, বিভিন্ন ধরনের শিলার বিভিন্ন ধরনের গঠনের কারণেও কিন্তু বিচূর্ণী ভবন ঘটে থাকে। যেমন বলছে যে যান্ত্রিক ও রাসায়নিক গঠন, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, তারপরে সেই স্থানের জলবায়ুর ধরন, আর প্রাকৃতিক উদ্ভিদের ধরন, এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু বিচূর্ণী ভবনের ঘটে থাকে। তাহলে আমি কারণ পেলাম, হচ্ছে বিচূর্ণী ভবনের কারণ পেলাম আবহাওয়ার তারতম্য, প্রবাহমান জলরাশি, আবার হচ্ছে উদ্ভিদ প্রাণীর সক্রিয় অংশগ্রহণ, সেই সাথে আমি কিছু উপাদান পেলাম বা ধরন পেলাম যারা হচ্ছে বিচূর্ণী ভবনের সহায়ক ভূমিকা পালন করে। তো আজকের পাঠটা যদি তোমরা খেয়াল করো বা মনোযোগ দিয়ে শোনো, তাহলে আজকের পাঠ থেকে কিন্তু তোমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। অবশ্যই ভালো লাগবে তোমাদের। আগামী ক্লাসের জন্য আজকের ক্লাসটা বিদায় ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। শেষের দিকটা অনেক বেশি শেষটুকু। তো আজকের ক্লাসটা থেকে তোমরা অনেক সূক্ষ্ম বিষয় জানতে পারবে বা শিখতে পারবে। তো আগামী ক্লাসের জন্য তোমাদের বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।